সরি, আমার এই তোমাদের লগ ইন করার সাথে সাথে দুইটা কল আসলো অফিস থেকে, বুঝছো? এই কত 10 মিনিট, 15 মিনিট চলে গেল না? আচ্ছা শোনো, তোমরা তো ওই যে এখন অনেকেই আছো, প্রায় 140 না? আচ্ছা প্রথমে যে তোমরা সবাই ভালো আছো? Yes, sir. হ্যাঁ সবাই ভালো না? এই সবাই কি মানে নিজেদের বাড়িতে নাকি নিজেদের অবস্থানে কোনটা, মানে এই যে ঢাকায় বা ইয়েতে যে তোমাদের যে অবস্থান সেটা, নাকি নিজেদের গ্রামের বাড়িতে আছো কেউ কেউ? বেশিরভাগ গ্রামের বাড়িতে বোধহয় স্যার, কয়েকজন হয়তো ঢাকায়। তোমাদের টিউশনি কি বন্ধ? জি স্যার, বন্ধ। ইয়েগুলো কোচিং সেন্টার গুলো বন্ধ না? জি স্যার। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো, আশা করি ভালো থাকবা ইনশাল্লাহ। আম, মানে আমাদের একটা লম্বা গ্যাপ পড়ে গেছে, অনেক লম্বা গ্যাপ পড়ে গেছে। এবং আমার তো মনে হয় তোমাদের কিছুই মনে থাকার কথা না, কারণ যেহেতু আমি কোনো স্লাইড টাইডও দেইনি, ভিডিও দেইনি, তাই না? কি পড়েছি না পড়েছি কিছুই বোধহয় মনে নাই, তাই তো? স্লাইড দিব 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 করে লকডাউন হলো, এই হলো, কেমন যেন সময়গুলো চলে গেল। আম, দেখি আমি স্লাইড স্লাইড গুলো কিন্তু আমার রেডি আছে, কিন্তু কেন কিভাবে যেন তোমাদের দেওয়া হলো না এটাই বুঝলাম না, আর সেমি করে দেওয়া হয়নি। এনিওয়ে, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলে আর কি, যে আমরা কিন্তু ম্যাক্সিমাম এই জুমে ক্লাস দিব, হ্যাঁ মানে আমাদের মানে আমি জুমে কমফোর্টেবল ফিল করি। ওই টিএমস এ তোমাদের ইয়েতে কিছুদিন জুম একটু যে ডিস্টার্ব করতেছিল, তখন টিএমস এ ক্লাস নিলাম, কিন্তু আমি ঠিক মানে ঠিক মানে কমফোর্টেবল ফিল করতে পারি, মানে অ্যাট হোম ফিল করতে পারিনি, কেমন যেন লাগলো আর কি। জুমটা অনেক সিম্পল ইয়ের চেয়ে, ওই টিমস এর চেয়ে। তাহলে ধরো বাই ডিফল্ট মানে যখনই ক্লাস থাকবে, এই যে রেগুলার ক্লাস, অথবা ধরো আমি মাঝে মধ্যে দু একটা মেকআপ ক্লাস দিতে পারি। যেমন তোমাদের মধ্যে দুইটা ক্লাস মিস আছে, একটা এই যে গত সপ্তাহের, আর একটা ওই যে আগের ক্লাস ছিল। তো ধরো এমনিতেও হয়তো মেকআপ ক্লাস টাস দিতে হতে পারে। তাহলে মেকআপ ক্লাস হোক রেগুলার ক্লাস হোক, আপনাদের এই এই যে তোমাদের মানে আমার যে ডিফল্ট জুম আইডি, এই জুম আইডি দিয়ে এবং এই যে ডিফল্ট পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দিয়ে ঢুকবা সবসময়, ঠিক আছে? তাহলে এই জুম আইডি, এই জুম পাসওয়ার্ডই হলো কি আমার অল ক্লাসে, মানে এই তোমার এই পুরো টার্মের জন্য ভ্যালিড থাকবে। উম, আমরা বোধহয় লাস্ট ক্লাসগুলোতে একটা বেসিক মেজারমেন্ট সিস্টেম এবং কি কি দেখেছিলাম, বেসিক মেজারমেন্ট সিস্টেম, তোমাদের মনে পড়ে কি কি দেখাইছি, কি কি ডিসকাস করেছিলাম? বেসিক মেজারমেন্ট সিস্টেম, ক্যালিব্রেশন, সেন্সর, সেন্সরের ট্রান্সডিউসার, এবং মেজারমেন্ট স্টেজেস, এই জিনিসগুলো। আমি একটু আম, একটু অনেক সময় তো গেল, অনেক লম্বা গ্যাপও গেল, আমি একটু সময় নিব, তোমাদের 5টা মিনিট সময় নিব একটু রিফ্রেশ করার জন্য, ঠিক আছে? আচ্ছা বলো, হোয়াট ইজ এ মেজারমেন্ট সিস্টেম? একজন বলো দেখি। Recording in progress. কি হলো, কেউ আছো নাকি? जी सर।
হ্যাঁ, ওই কি রেকর্ডিং এ দিয়ে সব ভাগছে নাকি? হোয়াট ইজ দ্য মেজারমেন্ট সিস্টেম? দেখছো মানে ভুলে গেছো নাকি? মেজারমেন্ট সিস্টেমটা কি? মেজারমেন্ট সিস্টেমটা হলো a method of comparison. মেজারমেন্ট সিস্টেম কনসিস্ট অফ a method of comparison. এই কম্পারিজনটা কিসের সাথে হয়? একটা এনভায়রনমেন্টাল স্টিমুলাস, তাই না? স্টিমুলাস, এই স্টিমুলাস থেকে আমরা একটা সিগন্যাল নেই বা এনার্জি নেই, নিয়ে এই মেথড অফ কম্পারিজন, মেজারমেন্ট ইজ এ মেথড অফ কম্পারিজন। হ্যাঁ, এটা একটা ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সটা আমরা জানাই হলো গিয়ে আমাদের এই মেজারমেন্ট কোর্সের মেন অবজেক্টিভ। হ্যাঁ, এই ব্ল্যাক বক্সটা হলো ইনস্ট্রুমেন্টেশন পার্টটা, ইনস্ট্রুমেন্টেশন পার্টটা যেটা তোমরা পড়তেছো ব্ল্যাক বক্স। হ্যাঁ, তাহলে একটা স্টিমুলাস আসবে, স্টিমুলাসটা থেকে তোমার এই কম্পারিজন হবে। কম্পেয়ারটা করবা কিসের সাথে? কম্পেয়ারটা করবা হলো গিয়ে একটা সেট স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সেট স্ট্যান্ডার্ড, সামটাইমস সেট স্ট্যান্ডার্ড, সামটাইমস সাম থিওরিটিক্যাল সেট, থিওরিটিক্যাল থিওরিটিক্যাল কি বলবো এটাকে, থিওরিটিক্যাল পস্টুলেটস বা থিওরি ধরো। সামটাইমস থিওরি। তাহলে কম্পারিজন করে আমাদের একটা এই কম্পারিজনের রেজাল্ট, এইটাই হলো মেজারমেন্ট। তাহলে মেজারমেন্ট is a process of comparison. Here, a stimulus from environmental phenomenon for আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতেছো? এই যে আমি যে এতক্ষণ ধরে আঁকাঝোঁকা করলাম, Yes, sir. Yes, sir. দেখা যাচ্ছে। জি স্যার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে না? তাহলে এনভায়রনমেন্টাল কি, এনভায়রনমেন্টাল টেম্পারেচার, প্রেসার, হ্যাঁ, ভেলোসিটি, ভাইব্রেশন, এটসেট্রা, তাই না? টেম্পারেচার, প্রেসার, ভেলোসিটি, ভাইব্রেশন, এই সিগন্যালগুলো মানে সাউন্ড সিগন্যাল, এই সিগন্যালগুলো থেকে এগুলোকে আমরা বলতেছি স্টিমুলাস। এই স্টিমুলাস সিগন্যালগুলো আসবে, এটাকে আমরা এই যে ব্ল্যাক বক্সে কম্পারিজন করবো। ব্ল্যাক বক্স মানে আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন, যেটা আমরা এই কোর্সে শিখবো। কম্পেয়ার করবো ব্ল্যাক বক্সে কিসের সাথে? একটা সেট স্ট্যান্ডার্ডের সাথে। এই সেট স্ট্যান্ডার্ডটা কি হতে হবে দেখি, একটু বলতে পারো কিনা কি হতে হবে? ক্যালিব্রেটেড হতে হবে, রাইট? ক্যালিব্রেটেড, ক্যালিব্রেটেড। ক্যালিব্রেশন ইজ এ থিং। তাহলে ক্যালিব্রেটেড একটা সেট স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে দেন আমরা কম্পারিজনে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টই হলো গিয়ে মেজারমেন্ট। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস তোমাদের আমি বলছিলাম যে এটা হলো তো প্রসেস অফ মেজারমেন্ট। তাহলে প্রসেস অফ মেজারমেন্টে এই ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড ইজ এ মাস্ট। তাহলে একটা ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ডের সাথে আমরা কম্পেয়ার করি এই ব্ল্যাক বক্সে। কম্পেয়ার করে আমরা আমাদের এই 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 যে স্টিমুলাস, এই স্টিমুলাসের আরেকটা নাম আছে মেজারেন্ড। হ্যাঁ, মেজারেন্ড। তাহলে এই মেজারেন্ডকে আমরা কম্পেয়ার করি একটা ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড দিয়ে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মেজারমেন্ট প্রসেস অ্যান্ড এ ক্যালিব্রেশন প্রসেস? এটা আমি কিন্তু সেকেন্ড ক্লাসে তোমাদের জিজ্ঞেস করছিলাম। এটা বলতে পারবা এখন মনে পড়ে? মেজারমেন্ট প্রসেস অ্যান্ড ক্যালিব্রেশন প্রসেস।
এই তোমরা একদম নীরব কেন? স্যার আমরা হচ্ছে যে কোনো একটা নন ভ্যালুর সাথে কম্পেয়ার করি, কিন্তু স্যার ক্যালিব্রেশনের সময় ওই মেজারিং ইনস্ট্রুমেন্টটাকেই আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে ওইটাকে ঠিক করে নিই। হ্যাঁ, আচ্ছা, অ্যাজ এ মেজারমেন্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অ্যাজ এ মেজারমেন্ট ইঞ্জিনিয়ার, what should be your first priority when you are going to ক্যালিব্রেশন use স্যার। ক্যালিব্রেশন, তাই না? একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি যখন কিছু মেজার করতে যাবা, তাহলে তুমি যেহেতু একজন এডুকেটেড মেজারমেন্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তোমার প্রথম কোশ্চেনটা কি হবে যে আমি যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে ক্যালিব্রেট করতেছি এটা ক্যালিব্রেটেড কি না। তাহলে হাউ দ্য ক্যালিব্রেশন ইজ ডান, ক্যালিব্রেশনে আমি একেবারে শর্ট বলতেছি, ক্যালিব্রেশনে এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট বিকামস ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট। মানে আমরা তখন এই ক্যালিব্রেটেড না ইকুইপমেন্ট, ক্যালিব্রেটেড না টু বি ক্যালিব্রেটেড, টু বি ক্যালিব্রেটেড ইকুইপমেন্ট, এটাকে আমরা নেই একটা মানে ইয়েতে, এবং এটা ক্যালিব্রেট করা হয় সাধারণত ওই একইভাবে সেট স্ট্যান্ডার্ড অথবা কোন একটা থিওরির সাথে, হ্যাঁ, কম্পেয়ার করে তখন আমরা দেখি যে আমাদের থিওরি বা সেট স্ট্যান্ডার্ড যা বলতেছে এই ক্যালিব্রেটেড ইকুইপমেন্টটা সেই ধরনের মেজারমেন্ট দিচ্ছে কি না। হ্যাঁ, এভাবে আমরা ক্যালিব্রেট করি। এটার একটা এক্সাম্পল বলতে পারবা? যেমন ধরো একটা থার্মোমিটার, থার্মোমিটার আমরা ক্যালিব্রেট করব, থার্মোমিটার ক্যালিব্রেট করব কি দিয়ে? ধরো থিওরি দিয়ে। কিভাবে ক্যালিব্রেট করব? আমরা পানি ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিয়ে যখন ওটা আইস হয়ে যাবে তখন ও আইসটা বের করবো, আইসটা বের করে আমরা আইসের মধ্যে থার্মোমিটারটা ধরবো। যদি যদি এটা দেখায় হলো 0°C টেম্পারেচার, তাহলে আমাদের একটা পয়েন্ট ক্যালিব্রেটেড হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা করব কি, পানিটাকে আবার ইয়েতে চুলায় দিব, ফুটতে দিব। পানিটা যখন বয়েল করা শুরু করবে তখন আমরা আবার থার্মোমিটারটাকে ওই পানিতে নিব। তখন কত দেখাবে থার্মোমিটার? 100°C। তাহলে এই যে 0° আর 100°, এই দুটো টেম্পারেচার হয়ে গেল। সো আমাদের এই দুটো এক্সট্রিম টেম্পারেচার, মানে আমরা দুটো পয়েন্টে এটাকে ক্যালিব্রেট করে ফেললাম। ঠিক আছে, ক্যালিব্রেট করে ফেললাম। আর একটা হতে পারে যে আমরা আমাদের রুমে যদি কোনো থার্মোমিটার থাকে, ধরো যেটা রুম টেম্পারেচার দেখায়, তাহলে সেই রুমে রেখে দিলাম অনেকক্ষণ, তাহলে দ্যাট মানে টু বি ক্যালিব্রেটেড ইকুইপমেন্ট শুড শো দ্য সেম টেম্পারেচার। তাহলে তিনটা পয়েন্টে ক্যালিব্রেশন হয়ে গেল, মানে অন্তত 0° আর 100°তে আমরা ক্যালিব্রেট করে ফেললাম। তাহলে এরকম আমরা আমাদের যদি অন্য কোনো পিওর মেটাল বা পিওর ম্যাটেরিয়ালের বয়েলিং পয়েন্ট জানা থাকে, তাহলে সেটাগুলোকে আমরা বয়েল করে করে থার্মোমিটারটা সেখানে ধরে ধরে কিন্তু সেই টেম্পারেচার গুলো আমরা ক্যালিব্রেট করে নিতে পারি। দ্যাট ইজ ফ্রম থিওরি। দিস ইজ ফ্রম থিওরি। তাহলে থিওরি ইউজ করে আমরা এভাবে ক্যালিব্রেট করতে পারি। আচ্ছা, সেট স্ট্যান্ডার্ড থেকে আমরা কিভাবে ক্যালিব্রেট করতে পারি? সেট স্ট্যান্ডার্ড থেকে ক্যালিব্রেট করতে পারি যে দেয়ার আর সাম স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে তোমার দেয়ার আর সাম স্ট্যান্ডার্ড থার্মোমিটারস, মানে ক্যালিব্রেশন থার্মোমিটারস। ক্যালিব্রেশন থার্মোমিটার খুব এক্সপেন্সিভ, মানে ওই থার্মোমিটার গুলোর কাজ হলো কি অন্য থার্মোমিটার গুলোকে ক্যালিব্রেট করে দেওয়া। তাহলে আমরা ওই এগুলো কিন্তু এই যে মানে স্ট্যান্ডার্ড যে ক্যালিব্রেটিং ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। তাহলে এই ধরনের থার্মোমিটার থাকলে আমরা ওই থার্মোমিটারের সাথে, মানে ওই থার্মোমিটার এবং আমার টু বি ক্যালিব্রেটেড যে থার্মোমিটারটা, দুটো দিয়ে দিয়ে আমরা কম্পেয়ার করে করে ক্যালিব্রেট করতে পারি। আবার কিছু সেট পাওয়া যায় তোমার, কি বলবো এটাকে, মানে ধরো ডেড ওয়েট, ডেড ওয়েটস। তোমার আমাদের আমাদের ফুয়েল টেস্টিং ল্যাবে এই কিছু ডেড ওয়েট আছে, হ্যাঁ, ডেড ওয়েট আছে। তাহলে এই ওয়েট গুলো ধরো যেটা 5 গ্রাম 5 গ্রাম, 10 গ্রাম 10 গ্রাম, 1 কেজি 1 কেজি, মানে এগুলো একেবারে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কেজি। তো তুমি যদি তোমার ওয়েট ক্যালিব্রেট করতে চাও বা ফোর্স ক্যালিব্রেট করতে চাও, ইউ ক্যান ইউজ দিস ডেড ওয়েটস। হ্যাঁ, তারপর আমাদের ল্যাবে আছে থিকনেস গেজ, হ্যাঁ, থিকনেস গেজ। থিকনেস গেজ দিয়েও তুমি তোমার বিভিন্ন স্কেল, যে স্কেলগুলো দিয়ে আমরা থিকনেস মেজার করি, সেই স্কেলগুলোকে ক্যালিব্রেট করতে পারি। তাহলে এভাবে কিছু সেট স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট দিয়ে, যেগুলো
ক্যালিব্রেটিং ইকুইপমেন্ট, সেগুলোতেও আমরা বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো ক্যালিব্রেট করতে পারি। এরপরে বোধ আমরা গিয়েছিলাম হলো গিয়ে মেজারমেন্ট স্টেজেস, তাই না, মানে স্টেজেস অফ মেজারমেন্ট। স্টেজেস অফ মেজারমেন্টে ছিল, আমি তোমাদের আজকে স্লাইড গুলো ইনশাল্লাহ এই এখনই ক্লাসের পর পর মেইল করে দিব। হ্যাঁ, অবশ্য আমাদের অনেকগুলো ক্লাস আছে, প্রায় 7 সপ্তাহ, তো মোটামুটি পারা যাবে। আচ্ছা, এই স্টেজেস ছিল হলো গিয়ে ডিটেক্টর স্টেজ, হ্যাঁ, ডিটেক্টর স্টেজ, তারপরে কন্ডিশনিং স্টেজ, তারপরে হলো গিয়ে ইন্ডিকেটিং or display or recording, তাই না? এই কয়েকটা ছিল না? মনে পড়ে? তাহলে স্টেজেস অফ মেজারমেন্ট, তাহলে ডিটেক্টর স্টেজ, কন্ডিশনিং স্টেজ এবং ইন্ডিকেটিং অর ডিসপ্লেইং অর রেকর্ডিং স্টেজ। তাহলে ডিটেক্টর স্টেজে কি ইউজ হয়? ডিটেক্টিং স্টেজে সেন্সর অর ট্রান্সডিউসার, ভেরি গুড। তাহলে ডিটেক্টর স্টেজে ইউজ হলো গিয়ে সেন্সর অর ট্রান্সডিউসার। এবং আমরা সেন্সর এবং ট্রান্সডিউসারের মধ্যে একটা সাটল ডিফারেন্স বলেছিলাম, ডিফারেন্সটা বলতে পারো? সেন্সর ইলেকট্রিক্যাল ডাটা, হ্যাঁ, সেন্সর সাধারণত যে সিগন্যালটা, আউটপুট সিগন্যালটা, মানে সেন্সরের আউটপুট সিগন্যালটা সাধারণত হয় ইলেকট্রিক্যাল, হ্যাঁ, আর ট্রান্সডিউসারের আউটপুট সিগন্যাল কুড বি এনিথিং। ওকে, তাহলে এটা আমরা জানলাম, মানে জাস্ট একটু রিকল করতেছি। তাহলে সেন্সর, ট্রান্সডিউসার, ডিটেক্টর স্টেজ। তাহলে সেন্সর আর ট্রান্সডিউসারের কাজ হলো গিয়ে যে আমাদের এই মেজারেন্ট অথবা স্টিমুলাস থেকে সিগন্যালটা নিয়ে এই কন্ডিশনিং স্টেজে দেওয়া। হ্যাঁ, কন্ডিশনিং বলতে আমরা কি কি বুঝি? কন্ডিশনিং বলতে ম্যাগনিফিকেশন বা অ্যাম্প্লিফিকেশন, হ্যাঁ, সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন, তারপরে নয়েজ রিডাকশন বা ফিল্টারিং, হ্যাঁ, সিগন্যাল ফিল্টারিং বা নয়েজ রিডাকশন, তারপরে Data conversion. ডেটা কনভার্সন, হ্যাঁ, ডেটা কনভার্সন, ঠিক আছে, ডেটা কনভার্সন। তাহলে অ্যাম্প্লিফিকেশনটা কি? অ্যাম্প্লিফিকেশনটা দেখা বলা এই জন্য করতে হয় যে মোস্ট অফ দ্য টাইম দ্য আউটপুট ফ্রম দি সেন্সর অর ট্রান্সডিউসার, মানে ধরো স্পেসিফিকলি, আচ্ছা, সেন্সর ট্রান্সডিউসার বা সেন্সরের আবার একটা ক্লাসিফিকেশন ছিল, মনে পড়ে কিনা দেখো, অ্যাক্টিভ, প্যাসিভ, মনে পড়ে? অ্যাক্টিভ হলো গিয়ে যে যে তোমার এই সেন্সরটার নিজের পাওয়ার সাপ্লাই লাগবে, হ্যাঁ, আর প্যাসিভ হলো কি হচ্ছে না, এই সেন্সরে কোনো পাওয়ার সাপ্লাই লাগে না, সে এই স্টিমুলাস থেকেই বা এই যে মেজারেন্ট থেকেই, সে মেজারেন্ট অথবা স্টিমুলাস থেকে এনার্জিটা নিয়ে নিচ্ছে, এটা হলো প্যাসিভ। আর অ্যাক্টিভ হলো গিয়ে যে না, মেজারেন্ট বা স্টিমুলাস থেকে সে যে এনার্জিটা পাচ্ছে সেটা সাফিসিয়েন্ট না তার সিগন্যাল আউটপুট দেওয়ার জন্য, হ্যাঁ, ইট নিডস এডিশনাল এক্সটার্নাল ইটস ওন পাওয়ার সাপ্লাই। তো দোজ আর অ্যাক্টিভ সেন্সরস। তাহলে প্যাসিভ সেন্সর আর অ্যাক্টিভ সেন্সরের মধ্যে, মানে আচ্ছা, এক্সাম্পলটা কি? একটা অ্যাক্টিভ সেন্সর, একটা প্যাসিভ সেন্সরের এক্সাম্পল কি হতে পারে? প্যাসিভ সেন্সরের এক্সাম্পল হতে পারে যে গ্লাস ইন টিউব থার্মোমিটার, আমরা যে নর্মাল থার্মোমিটার ইউজ করি, সেগুলো কি আমরা জাস্ট এই যে স্টিমুলাস বা যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার মেজার করতে চাই সেখানে দিলেই সে
টেম্পারেচার শো করে, অথবা হতে পারে থার্মোকাপল। থার্মোকাপল আমরা যেখানে টেম্পারেচার মেজার করতে চাই সেই ফার্নেসে বা যে ওই ইয়েতে ওই মানে ওই অবজেক্টটাতে টাচ করলেই ইট উইল গিভ সাম ইলেকট্রিক্যাল আউটপুট, তাই না? থার্মোকাপল সাম মিলিভোল্ট আউটপুট আমরা পাবো। সো দিজ আর প্যাসিভ সেন্সরস। অ্যাক্টিভ সেন্সরের এক্সাম্পল কি? অ্যাক্টিভ সেন্সর এক্সাম্পল কি হতে পারে? অ্যাক্টিভ সেন্সরের এক্সাম্পল হতে পারে হলো গিয়ে ধরো তোমার ট্রানজিস্টর বেসড যে ইগুলো সেন্সরগুলো, হ্যাঁ, সলিড স্টেট সেন্সর কিছু আমরা কোথায় দেখছি কিনা, হ্যাঁ, কিছু সলিড স্টেট সেন্সর আছে যেগুলোতে তোমার ট্রানজিস্টর ইউজ করা, মানে তোমার সেমিকন্ডাক্টর বেসড যে সেন্সরগুলো। সেমিকন্ডাক্টর বেসড যে সেন্সরগুলো সেইগুলোতে তোমার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে। এটা আমরা মানে দেখবো আমাদের ইনস্ট্রুমেন্টেশন স্টেজে দেখা যাবে, বা পরবর্তীতে আমরা যে আজকের ইয়েতেও আসবে অ্যাক্টিভ সেন্সর গুলো। সো ওই সেন্সর তাহলে মোস্ট অফ দ্য টাইম এই সেন্সর থেকে যে আউটপুটটা আসে সেগুলো আসলে এতই মানে ডিমিনিটিভ ফর্মে থাকে, এতই লো ম্যাগনিটিউডের থাকে যে সেটা আসলে খুব মানে বেশি মানে খুব ক্লিয়ারলি ইন্ডিকেশন অথবা ডিসপ্লে অথবা রেকর্ডিং এর ইয়েতে থাকে না, মানে তোমার ফরম্যাটে থাকে না। সো দ্য আউটপুট সিগন্যাল ফ্রম দি সেন্সর অর ট্রান্সডিউসার হ্যাজ টু বি অ্যাম্পলিফাইড। সো অ্যাম্পলিফাইং সার্কিট একটা থাকতে হয়, এটা একটা ইনস্ট্রুমেন্টেশন একটা পার্ট, হ্যাঁ, মানে আচ্ছা এই পার্টটাকে বলা হয় সিগন্যাল কন্ডিশনিং। তাহলে এই সিগন্যাল কন্ডিশনিং স্টেজের যে ব্ল্যাক বক্সের একটা পার্ট হলো গিয়ে অ্যাম্পলিফায়ার সার্কিট, হ্যাঁ, অ্যাম্পলিফায়ার সার্কিটটা লাগবে। তারপরে দেখা যায় যে এনভায়রনমেন্ট থেকে যখন কোনো একটা মেজারেন্ট বা স্টিমুলাস কেউ করতে চায়, তোমার সেন্স করতে চায়, তখন ইনহেরেন্টলি সেই মেজারেন্টের সাথে বা সেই স্টিমুলাসের সিগন্যালের সাথে কিছু আনওয়ান্টেড সিগন্যাল চলে আসে। সেই আনওয়ান্টেড সিগন্যালগুলোকে আমরা বলি হলো নয়েজ, এবং এই নয়েজগুলো রিমুভ করার অথবা রিডিউস করার দরকার হয়। এই নয়েজ রিডাকশন অথবা নয়েজ রিমুভালের এই প্রসেসটাকে বলা হয় ফিল্টারিং। এই এটা তোমার ব্ল্যাক বক্সের আরেকটা পার্ট। তাহলে অ্যাম্পলিফিকেশন পার্ট বা অ্যাম্পলিফায়ার সার্কিটস এবং ফিল্টারিং পার্ট বা ফিল্টার সার্কিটস, হ্যাঁ, এই দু ধরনের সার্কিটস থাকতেই হবে তোমার একটা মেজারিং সিস্টেমে, অ্যাম্পলিফিকেশন বা অ্যাম্পলিফায়ার সার্কিটস এবং ফিল্টারিং সার্কিটস। তারপর হলো কনভার্সন। তোমার সেন্সর তোমার অ্যানালগ আউটপুট দিতে পারে, ডিজিটাল আউটপুট দিতে পারে, হ্যাঁ। তো আমাদের ডিপেন্ডিং অন আওয়ার পারপাস, অনেক সময় আমাদের ডেটা রেকর্ডিং আমরা যদি ডিজিটাল কম্পিউটারে করি, তাহলে আমাদের সেই ধরো সেন্সর থেকে আমরা অ্যানালগ আউটপুট পাচ্ছি, হ্যাঁ, তো ওই অ্যানালগ আউটপুটটাকে আমাদের আসলে ডিজিটালে কনভার্ট করতে হবে যদি আমরা কম্পিউটারে অথবা অন্য কোনো ডিজিটাল ফরম্যাটে সেভ করতে চাই। সো উই নিড অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, হ্যাঁ, এডি কনভার্টার, অথবা কি বলা হয় এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অথবা এডি কনভার্টার। অথবা ধরো আমাদের সেন্সর থেকে ডিজিটাল সিগন্যাল আসতেছে, কিন্তু আমরা আসলে একটা ইন্ডিকেটর দেখাবো, এই ইন্ডিকেটরটা হলো গিয়ে অ্যানালগ ইন্ডিকেটর, হ্যাঁ, অ্যানালগ, এখানে কিছু অ্যানালগ লাগে, মানে তোমার মুভমেন্ট লাগে, হ্যাঁ, অ্যানালগ মুভমেন্ট। তাহলে আমাদের কি লাগবে? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা ড্যাক, তাই না? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তাহলে এই যে কনভার্সন গুলো আমাদের এই ইয়েতে মানে সিগন্যাল কন্ডিশনিং স্টেজে থাকবে। তারপরে এই আরো বিভিন্ন কনভার্সনটা অনেক রকম হতে পারে, হ্যাঁ, কনভার্সনটা অনেক রকম হতে পারে, অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, তারপরে তোমার ASCII টু ইউনিকোড, ইউনিকোড টু ASCII, মানে বিভিন্ন ধরনের কনভার্সন হতে পারে, সিরিয়াল
অ্যাসিঙ্ক্রোনাস বিভিন্ন ধরনের মানে তোমার সিগন্যালটাকে তোমার কনভার্ট করা দরকার পড়তে পারে, হ্যাঁ বিটগুলো। মানে এলিমেন্টারি স্টেজে কনভার্সন বলতে আমরা বুঝবো হলো গিয়ে অ্যানালগ টু ডিজিটাল অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। তারপর ফাইনালি এখানে এই ইন্ডিকেটিং স্টেজে এসে হয় কিছু একটা ইন্ডিকেট করলো অথবা কোনো একটা ডিজিটাল ইয়েতে ডিসপ্লে করলো অথবা কোনো একটা ফর্মে আমরা রেকর্ড করলাম, হ্যাঁ ডিজিটালি অথবা অ্যানালগে রেকর্ড করলাম। একটা অ্যানালগ রেকর্ডিং ডিভাইসের নাম বলতে পারবা? স্যার প্রেসার গজ। প্রেসার গেজ তো রেকর্ড করে না, ডিসপ্লে করতেছে, মানে অ্যানালগ রেকর্ডিং ডিভাইস। প্রেসার গেজ অ্যানালগ ইয়ে ডিভাইস, ঠিক আছে, হ্যাঁ মানে ডিভাইস মানে অ্যানালগ ডিসপ্লে। প্রেসার গেজের ডিসপ্লে যেটা সেটা অ্যানালগ ডিসপ্লে, কিন্তু রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে অ্যানালগ রেকর্ডিং। তোমরা বোধহয় দেখো নাই, তোমরা তো আসলে কম্পিউটার এইজের, তো তোমরা দেখো নাই মনে হয়। টেপ রেকর্ডার দেখছো? গান, ক্যাসেট, ক্যাসেট টেপ রেকর্ডার বা ভিডিও ক্যাসেট দেখছো? হ্যাঁ, তাহলে জি, স্যার। তোমরা কি ক্যাসেট প্লেয়ারে গান টান শুনছো জি স্যার, শুনেছি। নাকি এমপি3 প্লেয়ার, চোখ খুলেই এমপি3 প্লেয়ার দেখছো? স্যার সিডি তে ওই যে সিডি ক্যাসেট গুলোতে শুনেছি। এই সিডি তুমি আর ডিজিটাল, সিডি তো ওটা না, সিডি তো স্যার। ডিজিটাল। তাহলে তোমরা ক্যাসেট প্লেয়ার দেখো না, ক্যাসেট গুলো তো শুনেছি। তোমরা ক্যাসেট প্লেয়ার যুগের ইয়ে না মানে, ফিতা থাকতো যেগুলো সেগুলো হ্যাঁ ফিতার ক্যাসেট ফিতা, ফিতা, হ্যাঁ হ্যাঁ ফিতা, হ্যাঁ হ্যাঁ কালো কালো ফিতা দেখছো তোমরা? চালাইছো? জি স্যার। স্যার ওয়াকম্যানও না, চালিয়েছি। চালানোর কথা না, এই ওয়াকম্যান তোমাদের যুগের না ভাই, লাস্ট জেনারেশন। ওয়াকম্যান তো আমাদের জেনারেশনের, আমরা যখন কলেজ টলেজে পড়ি তখনকার হলো গিয়ে ওয়াকম্যান। তোমরা তো এমপি3 যুগের ইয়ে, বড় জোর সিডি হতে পারে, হ্যাঁ মানে ক্যাসেট প্লেয়ারের যুগের জেনারেশন না তোমরা। তোমাদের বাবার অথবা বড় ভাইদের থাকতে পারে ক্যাসেট প্লেয়ার, তোমাদের থাকার কথা না। তোমরা তো অন্তত সিডি, সিডির পর আসছে এমপি3, হ্যাঁ মানে তোমরা, আমার তোমরা এমপি3 জেনারেশন, সিডি জেনারেশনও না। আচ্ছা এনিওয়ে, তাহলে এক্সাম্পল দিতে পারাটাই হলো আসল কথা। তাহলে ওই যে ক্যাসেট, মানে ওই যে অডিও ক্যাসেটস অথবা ভিডিও ক্যাসেটস, হ্যাঁ এগুলো কিন্তু অ্যানালগ রেকর্ডিং ডিভাইস, হ্যাঁ সেখানে এই তোমার এখনো কিন্তু বেশ কিছু অর্গানাইজেশনে এই তোমার ক্যাসেটে তোমার এইরকম ডেটা ব্যাকআপ করে রাখা হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের ডেটা ব্যাকআপ করে রাখা হয়। তবে ওইটা অবশ্য মানে ইয়ে ডিজিটাল, ওটা অ্যানালগ না তোমার যেটা ইয়েতে, কিন্তু ওই ক্যাসেট প্লেয়ার অথবা মানে অডিও ক্যাসেটস অথবা ভিডিও ক্যাসেটস ওইগুলা কিন্তু অ্যানালগ রেকর্ডার। বাট ওই অ্যানালগ রেকর্ডারই আবার এমনিতে যে কম্পিউটারে যে টেপ ডিভাইস ইউজ করা হয় ওটা ডিজিটাল টেপ ডিভাইস আর কি, সেখানে যে 1010 এই ফরম্যাটে ডেটা সেভ করে রাখা হয় আর কি। আচ্ছা, একটা আমরা আজকে অ্যাপ্লাইড মেজারমেন্টের এটা দেখবো। অ্যাপ্লাইড মেজারমেন্টে আমরা যে জিনিসগুলো দেখবো সেগুলো হলো গিয়ে প্রেসার মেজারমেন্ট, অ্যাপ্লাইড প্রেসার মেজারমেন্ট, টেম্পারেচারটা পড়ে দিই। হ্যাঁ প্রেসার মেজারমেন্ট, তারপরে ফ্লো মেজারমেন্ট, তারপরে হলো টেম্পারেচার মেজারমেন্ট, টেম্পারেচার, তারপরে আমরা দেখবো হলো গিয়ে ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মেজারমেন্ট, সাউন্ড and vibration measurement, এই ডিসপ্লে ভেলোসিটি অ্যাক্সেলারেশন, এখানে ফোর্সটাও আসবে, হ্যাঁ ফোর্স মেজারমেন্ট। তাহলে এই হলো কি আমাদের, আমরা এই কয়টা ইয়ে দেখবো।
তোমার মেজারমেন্ট, অ্যাপ্লাইড মেজারমেন্ট সিস্টেম, প্রেসার মেজারমেন্ট, ফ্লো মেজারমেন্ট, টেম্পারেচার মেজারমেন্ট, display velocity, displacement, velocity, acceleration, force measurement, sound and vibration measurement. তাহলে আমরা এই থেকে শুরু করি, এই যে প্রেসার থেকে। তাহলে প্রথমে হলো গিয়ে প্রেসারটা আমরা দুভাবে সাধারণত রেফার করে থাকি। একটা হলো গিয়ে ইন অ্যাবসলিউট টার্মস, আরেকটা হলো ইন রিলেটিভ টার্মস। অ্যাবসলিউট প্রেসারটা যখন আমরা বলি তখন আমরা এটাকে ডেটাম ধরে নিই, এটা হলো আমাদের অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরোকে আমরা ডেটাম ধরে এখান থেকে যখন আমরা বিভিন্ন ধরো আমাদের এই যে মেজারমেন্ট সিস্টেম, এটার প্রেসার ধরো এই পয়েন্টের প্রেসারটা যদি আমি বলি, তাহলে প্রেসারটা আমি কোন একটা সিস্টেম, আমার একটা সিস্টেম, কোন একটা ডিভাইস, হ্যাঁ, কোন একটা ডিভাইসের প্রেসার আমি মেজার করতে চাচ্ছি, এটা হলো আমার প্রেসার। আচ্ছা, হ্যাঁ, এটা হলো প্রেসার। তাহলে এই প্রেসারটাকে আমি দুভাবে স্পেসিফাই করতে পারি। একটা হলো গিয়ে যে আমি যে লোকালিটিতে আছি, বা ধরো এটা লোকালিটি বা ল্যাব, আমি ধরো যে ল্যাবে আছি বা যে লোকালিটিতে আছি বা যে রুমে আছি, সেটার একটা প্রেসার আছে। সেই প্রেসারের এগেনস্টে যদি আমি ই করি, মানে এটাকে স্পেসিফাই করি, তাহলে আমি যে প্রেসারটা পাবো সেটাকে বলা হয় গেজ প্রেসার। তাহলে গেজ প্রেসারটা হলো কি অলওয়েজ এগেইনস্ট দি লোকাল প্রেসার। হ্যাঁ, গেজ প্রেসার ইজ দি pressure of the system in difference against the local pressure. In most system calculations, আমরা যখন একটা সিস্টেমের প্রেসার বের করতে চাই বা স্পেসিফাই করতে চাই, এই গেজ প্রেসারটাই আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। হ্যাঁ, গেজ প্রেসারটা মানে দ্যাট ইজ আমরা যে লোকালয়ে আসি, যে ল্যাবে আসি বা যে জায়গাটায় আসি, সেই জায়গার এগেনস্টই আসলে আমার সিস্টেমের যে প্রেসার ডিফারেন্সটা, সেটাই আমরা ইউজ করি হলো গিয়ে সিস্টেমের প্রেসার হিসেবে। দ্যাট ইজ গেজ প্রেসার। দ্যাট ইজ গেজ প্রেসার। এখন আমার যে ল্যাব অথবা লোকালিটি, সেটার প্রেসারটা আবার যদি আমরা অ্যাবসলিউট জিরো থেকে মাপি, তাহলে সেই প্রেসারটাকে আমরা বলি হলো গিয়ে তোমার অ্যাবসলিউট প্রেসার অফ দি লোকালিটি। এবং এই লোকাল আমার সিস্টেমের যে গেজ প্রেসার, ওই গেজ প্রেসারের সাথে আমার এই যে ল্যাবের অথবা লোকালিটির এই অ্যাবসলিউট প্রেসারটা যদি আমি যোগ করি, তাহলে আই গেট দ্য অ্যাবসলিউট প্রেসার অফ দি সিস্টেম। তাহলে যে কোনো একটা জায়গার, যে কোনো একটা সিস্টেমের, হ্যাঁ, একটা সিস্টেমের অ্যাবসলিউট প্রেসার ইকুয়ালস হলো গিয়ে গেজ প্রেসার প্লাস হলো গিয়ে ওই লোকালিটির অ্যাবসলিউট প্রেসার। এটা হলো একটা সিস্টেম, হ্যাঁ, আর এটা হলো গিয়ে তোমার লোকালিটি। তাহলে একটা সিস্টেমের অ্যাবসলিউট প্রেসার হবে ওই সিস্টেমের গেজ প্রেসার প্লাস ওই লোকালিটির অ্যাবসলিউট প্রেসার। এগুলোর এগেইনস্ট মানে এটা হলো এটাই আমাদের এটাই ইম্পর্টেন্ট একটা ইয়ে। মানে মোস্ট অফ দ্য টাইম in measurement, gauge pressure is required. If absolute pressure is required in some cases, then only thing needs to be done is to add the local absolute pressure with the gauge pressure. Local absolute pressure with the
গেজ প্রেশার, এটা অ্যাড করে দিলেই তোমার এটা হয়ে যায়। এবং এটা সাধারণত এই যে এখানে যে একটা গ্যাপ আছে, সাধারণত তোমার আরেকটা হলো কি স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশার। স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশারটা হলো গিয়ে তোমার এই যে 101 কেপিএ অথবা 760 মিলিমিটার অফ মার্কারি অথবা 29.92 ইঞ্চ অফ মার্কারি অথবা 10.3 মিটার অফ ওয়াটার, আমরা ফ্লুইডে অনেক বেশি ইউজ করি, হ্যাঁ 10.3 মিটার ওয়াটার অথবা 33 ফিট অফ ওয়াটার। আচ্ছা, এখানে তোমাদের একটা টিপস দিয়ে দিই। টিপসটা হলো গিয়ে প্রেশার যদি কখনো তোমরা কোনো একটা হাইটে করো, মানে রেফার করো হাইটে, হ্যাঁ যেমন ধরো 760 মিলিমিটার, তাই না? এটা কি সিঙ্গেল ডাইমেনশন না, এই পিএ না, কিন্তু প্যাসকেল না, প্যাসকেল বা পিএসআই না। এই যে মিলিমিটার, মিলিমিটার কি লেন্থের ইউনিটটা, প্রেশারকে যদি তুমি লেন্থের ইউনিটে মানে হাইটে স্পেসিফাই করো, এই যে মিটার হাইটে স্পেসিফাই করো, যে ফিট হাইটে স্পেসিফাই করো, তাহলে ইউ হ্যাঁ প্রেশার যদি তুমি কখনো হাইটে স্পেসিফাই করো, তাহলে ইউ মাস্ট অলওয়েজ স্পেসিফাই দ্য ফ্লুইড। ঠিক আছে? আমি কি কথাটা বুঝতে পারছি? এখানে এটা কিন্তু এই এর বাইরে বলতেছি আর কি, মানে জাস্ট অ্যাজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইন জেনারেল এটা এটা বলতেছি যে প্রেশার যদি তুমি কখনো বলো যে 760 মিলিমিটার প্রেশার, হ্যাঁ 29.92 ইঞ্চ প্রেশার অথবা 10.3 মিটার প্রেশার অথবা 33 ফিট প্রেশার, এটা কিন্তু ইনকমপ্লিট। যেমন তোমাদের যখন আমি বলি তোমার হাইট কত, তুমি বলো যে আমার হাইট স্যার 5 ফুট, সরি আমার হাইট স্যার কি 170 বা 175, আমরা কিন্তু রেখে যাই 175 কি মিটার না সেন্টিমিটার নাকি মিলিমিটার, কি ইউনিটটা বলতে হয়, তাই না? তোমার ইউনিট সহ বলতে হবে। তোমার ওজন কত, তুমি বললা যে স্যার আমার ওজন হলো গিয়ে 65, আরে 65 কি পাউন্ড না কেজি, কি তাই না? এরকমই তুমি যদি প্রেশার কখনো বলো যে 760 মিলিমিটার, আমরা এটা কিন্তু ইনকমপ্লিট। হ্যাঁ, তুমি যদি প্রেশার বলো 10.3 মিটার, এটা ইনকমপ্লিট। যখনই তুমি লেন্থের ইউনিটে প্রেশার মানে কোন একটা সিস্টেমের প্রেশার বা যে কোনো জায়গার প্রেশার তুমি রেফার করবা বা স্পেসিফাই করবা, ইউ মাস্ট অলসো স্পেসিফাই দ্য ফ্লুইড। যেমন 760 মিলিমিটার অফ মার্কারি, 10.3 মিটার অফ ওয়াটার। ঠিক আছে? তোমরা কি লাইনে আছো নাকি? জি স্যার আছে। কি বললাম এখন বলো তো, কি টিপস কি? ফ্লুইডটা স্পেসিফাই করে দেয়া লাগবে সবসময়। হ্যাঁ, যদি তুমি একটা সিঙ্গেল ডাইমেনশন বা লেন্থ বা হাইটের ইউনিটে যদি প্রেসার স্পেসিফাই করো, তাহলে ইউ মাস্ট মেনশন দ্য ফ্লুইড। যেমন 760 মিলিমিটার অফ মার্কারি, হ্যাঁ আর 760 মিলিমিটার অফ ওয়াটার তো সেম না, অথবা 10.3 মিটার অফ ওয়াটার আর 10.3 মিটার অফ মার্কারি তো সেম না, তাই না? আচ্ছা, এটা বলে দিতে হবে। আচ্ছা, এখানে যেটা যেটা বলে ই করি ইরেজার, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে গ্যাপটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার প্রেসার, আমরা ধরে নিচ্ছি যে এটা আর বলবো না, এটা বললে এখন জটিল হয়ে যাবে। হ্যাঁ, এটা আর বলবো না, এই গ্যাপটা সম্পর্কে আর বলবো না, গ্যাপটা সম্পর্কে বলবো না। আমরা ধরে নিচ্ছি এই দুটো সেম, এই দুটো সেম লোকাল, মানে আমরা যে লোকালিটিতে আছি সেটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসারে আছে। হ্যাঁ, এটা 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 এরকম ধরে নাও, হ্যাঁ এটা দরকার নেই, এইটুকু এইটুকু। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার হলো গিয়ে 10.3 101 কেপিএ অথবা 10.3 মিটার অফ ওয়াটার, যাই হোক। তাহলে কোন একটা সিস্টেমের গেজ প্রেসার মানে অ্যাবসলিউট প্রেসার ইকুয়ালস হলো পিজি প্লাস হলো গিয়ে পি এটিএম। হ্যাঁ, সহজ হয়ে গেল। কোন একটা জায়গার অ্যাবসলিউট প্রেসার হলো গিয়ে গেজ প্রেসার প্লাস অ্যাবসলিউট প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার হলো গিয়ে এটা।
ওকে, তাহলে আমরা প্রেসারকে দুভাবে স্পেসিফাই করতে পারি, গেজ প্রেসার অথবা অ্যাবসোলুট প্রেসার। গেজ প্রেসারের সাথে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা হলো অ্যাবসোলুট 101 কেপিএ অথবা 760 মিলিমিটার অফ মার্কারি অথবা 10.3 মিটার ওয়াটার অ্যান্ড সো অন। তো তাহলে প্রেসারের এই যে প্রেসারের অ্যাপ্লিকেশন গুলো কোথায়? অ্যাপ্লিকেশন হলো গিয়ে ভেরি ওয়াইড অ্যাপ্লিকেশন হলো ওয়েদার প্রেডিকশনে। হ্যাঁ, ওয়েদার প্রেডিকশনে যখনই প্রেসার ডিপ্রেশন হয় তখনই আমরা বুঝতে পারি যে একটা কালবৈশাখী, একটা সাইক্লোন, একটা টর্নেডো ইজ এমিনেন্ট। হ্যাঁ, তো এই ওয়েদারের ফ্লাকচুয়েশনে কিন্তু আমরা বুঝতে পারি যে কি মানে সামনে কি বৃষ্টি আসতেছে নাকি ড্রাই সিজন আসতেছে, এটা কিন্তু এই প্রেসারের ফ্লাকচুয়েশন থেকে বোঝা যায়। সো প্রেসারের একটা বড় অ্যাপ্লিকেশন হলো গিয়ে ওয়েদার প্রেডিকশন। হ্যাঁ, ফরকাস্টিং, ওয়েদার ফরকাস্টিং, ওয়েদার ফরকাস্টিং। পিটর টিউব মানে এয়ারক্রাফট ভেলোসিটি, এই যে যখন তোমার একটা এয়ারক্রাফট অথবা মানে ধরো এয়ারবোর্ন যে ইয়েগুলো, হ্যাঁ এয়ারবোর্ন যে ডিভাইস গুলো, ফাইটার জেটস, এয়ারক্রাফট, হেলিকপ্টার, আদার বেলুনস, হ্যাঁ এই এয়ারবোর্ন ডিভাইস গুলোতে তোমার এই ডিভাইস গুলোর ভেলোসিটি মেজার করার জন্য এই তোমার এই প্রেসার ইউজ করা হয়। হ্যাঁ, প্রেসার থেকে ভেলোসিটি মেজার করা হয়। আমরা এটা দেখবো কিভাবে করে, এই স্লাইড গুলোতেই আছে। সো একটা ভেলোসিটি মেজারমেন্টে এই প্রেসার মেজারমেন্টের একটা ইয়ে আছে। তারপরে তোমার অল্টিমিটার মানে তোমার এয়ারক্রাফটের বা এই যে এয়ারবোর্ন ডিভাইসগুলোর হাইট মানে ইয়ে থেকে তোমার গ্রাউন্ড থেকে হাইট কতটুকু উচ্চতায় আছে সেই হাইট মেজার করার জন্য এই প্রেসার মেজারমেন্ট করে এটা করা যায়। আর আর হলো গিয়ে স্ফিগমোম্যানোমিটার। হ্যাঁ, এই যে ব্লাড প্রেসার মেজারমেন্ট, আমাদের যে ব্লাড প্রেসার মেজার করা হয় এটাও এই তোমার মানে যে ব্লাড প্রেসার, তাহলে ব্লাড প্রেসার তাই না, ব্লাডের এটাও এই প্রেসার মেজারমেন্ট দিয়ে আমাদের কি বলে এটাকে মানে বডি কন্ডিশন, হ্যাঁ ফিজিক্যাল কন্ডিশনটা মেজার করা যায় যে আমরা কি তোমার লো প্রেসারে আছি না হাই প্রেসারে আছি বা আমাদের শারীরিক অবস্থা কেমন। আচ্ছা, তারপর হলো তোমার ম্যাপ সেন্সর, manifold absolute vacuum in internal combustion engine। হ্যাঁ, manifold absolute vacuum in internal combustion engine, আমাদের যে তোমার এই ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন, এটা ধরো এই ভালভ, ধরো ইনলেট ভালভ, এক্সজস্ট ভালভ। হ্যাঁ, আর এই যে ম্যানিফোল্ড যেটা থাকে, এই ম্যানিফোল্ড তোমরা ও না এখনো তো পড়ো নাই, ফার্স্ট ইয়ারে পড়ার কথা তাই না? এই যে ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন মনে পড়ে, ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন মনে পড়ে, আইসি ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। তাহলে আইসি ইঞ্জিন, এই পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনের এই সিলিন্ডারের সাথে যেটা কানেক্টেড থাকে একটা ইয়ের মতো, এটাকে বলে ম্যানিফোল্ড। হ্যাঁ, ম্যানিফোল্ড, এই ম্যানিফোল্ডের প্রেসারটা, প্রেসারটা মানে প্রেসার না অ্যাকচুয়ালি এই যে নেগেটিভ এই প্রেসারটা মানে প্রেসার অ্যাকচুয়ালি এটা প্রেসার, বাট এই নেগেটিভ প্রেসারকে আমরা আবার স্পেশাল নামে ডাকি, সেটাকে বলা হয় ভ্যাকুয়াম। নেগেটিভ প্রেসারটাকে আমরা বলি ভ্যাকুয়াম। হ্যাঁ, তাহলে এই জায়গায় প্রেসারটা ইঞ্জিন অপারেশনে মানে তোমার খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এটা বলে ম্যাপ সেন্সর। সো ম্যাপ সেন্সরে প্রেসার মেজারমেন্টের প্রয়োজন পড়ে। বাদ, হ্যাঁ, তাহলে ভ্যাকুয়াম প্রেসার, ঠিক আছে, ভ্যাকুয়াম প্রেসার।
তাহলে এই এখান থেকে ভ্যাকুয়ামটা শুরু এখান থেকে 0, আর এখানে হলো ধরো 10.3 মিটার ওয়াটার অথবা 13 মার্কারি। হ্যাঁ, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারের নিচের যে প্রেসারটা সেটা হলো ভ্যাকুয়াম প্রেসার, নেগেটিভ প্রেসার। আসসালামু আলাইকুম। ভ্যাকুয়াম প্রেসারটা কি বুঝছো? Yes, sir. ভ্যাকুয়াম প্রেসার কি? এয়ার প্রেসার থেকে কম স্যার। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এই দুটো লাইন মিশিয়ে ফেলো। হ্যাঁ, এই দুটো লাইন মিশিয়ে ফেলো। মিশিয়ে ফেললে এই যে এটা হলো ভ্যাকুয়াম। হ্যাঁ, ভ্যাকুয়াম নেগেটিভ ইয়েতে, মানে নেগেটিভ প্রেসার হলো ভ্যাকুয়াম আর কি। নেগেটিভ ইয়ে তোমার গেজ প্রেসার, নেগেটিভ গেজ প্রেসারটাই হলো ভ্যাকুয়াম প্রেসার। আচ্ছা, ভ্যাকুয়াম প্রেসারের কোনো রেঞ্জ আছে বলো তো? হাইয়েস্ট ভ্যাকুয়াম প্রেসার কত হতে পারে? 1 atm। মানে গেজ প্রেসারের কোনো রেঞ্জ আছে? মানে হাইয়েস্ট গেজ প্রেসার কত হতে পারে? এটা ওপেন, ঠিক আছে? গেজ প্রেসারটা কিন্তু ওপেন, মানে গেজ প্রেসার অনেক হতে পারে ওপেন, কিন্তু এটা কিন্তু ওপেন এন্ডেড না। খেয়াল করো, এখানে কিন্তু শেষ। হ্যাঁ, বাউন্ডেড। তাহলে আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? কোশ্চেনটা বুঝো না? কথাটা আসে নাই স্যার, আরেকবার একটু repeat করুন। মানে এই যে গেজ প্রেসারটা তো হলো এই যে এটার উপরের প্রেসারটা, এই যে উপরের দিকে, তাই না? মানে অ্যাটমসফেরিকের চেয়ে বেশি, আর অ্যাটমসফেরিকের চেয়ে কম যেটা, সেটাকে আমরা বলতেছি হলো ভ্যাকুয়াম প্রেসার, তাই না? তাহলে অ্যাটমসফেরিকের চেয়ে বেশি তো এই যে উপরে যেতেই থাকবে, উপরে যেতেই থাকবে, উপরে যেতেই থাকবে। হ্যাঁ, ওপেন, ওপেন এন্ডেড। কিন্তু এই অ্যাটমসফেরিকের নিচে যেটা ভ্যাকুয়াম প্রেসার, যেটা এটা তো গিয়ে এক সময় আটকে যাবে না? এই যে বাউন্ডারি, এই যে বাউন্ডারি আটকে যাবে Yes, sir. নাকি? হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম ভ্যাকুয়াম প্রেসার কত হতে পারে? Sir, রুমের অ্যাবসলিউট প্রেসার। না, হয় নাই। স্যার অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান। অ্যাটমসফেরিক প্রেসারের সমান এই কথাটা মানে কি বলবো, টেকনিক্যালি নট রাইট, মানে ম্যাথমেটিক্যালি রাইট, বাট টেকনিক্যালি কথাটা ঠিক হয় না। তোমার স্যার ম্যাথমেটিক্যাল আনসার ঠিক আছে। হ্যাঁ, স্যার -1 atm। রাইট, এখন এটা ঠিক আছে। হ্যাঁ, মানে তোমার -1 atm, মানে অ্যাটমসফেরিক প্রেসারের সমান এই কথাটা বললে ঠিক হবে না। হ্যাঁ, -1 atm মানে দ্যাট ইজ 101 kPa, এর বেশি, এই যে 101 kPa অথবা 10.3 মিটার ওয়াটার অথবা 760 মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, এর চেয়ে বেশি। বেস্ট আনসার হলো -180। এটা কে কে বললো তোমরা? এটা বেস্ট বলছো আর কি। হ্যাঁ, কোন একটা জায়গার যে অ্যাটমসফিয়ারিক প্রেসার সেটাই হলো গিয়ে ম্যাক্সিমাম ভ্যাকুয়াম, এর চেয়ে বেশি হতে পারবে না। তোমাদের অনেক সময় ধরো এই যে ভাইবা টাইবাতে কোশ্চেন করা হয় যে ধরো তুমি একটা একটা বোতল থেকে বা একটা ইয়ে থেকে, হাউস থেকে পানি, পাইপ দিয়ে পানি টানতেছো ভ্যাকুয়াম করে, তুমি কত উঁচুতে পানি নিতে পারবা? কত উঁচুতে পানি নিতে পারবা? পানি হলে তো 10 মিটার না? 10 স্যার ফিট এয়ার পর্যন্ত প্রেসার নিতে দিয়ে পারবা, যত তাই না? কম থাকে নিতে কারণ তুমি ধরো এই যে হুম,
ধরো একটা একটা ইয়ে, হ্যাঁ, একটা সাম্প, এখান থেকে তুমি যদি পাম্প দিয়ে, এটা পাম্প, সরি, না না না, পাম্প থাকলে তো পারবোই, সরি আমি ভুল করছি। আহ, হুম, এটা ধরো ডেলিভারি, ডেলিভারি পয়েন্ট, হ্যাঁ। করতে হবে। 10.3 দেখা মিটার। যাচ্ছে শেয়ারটা? কত হবে? 10 মিটার। মানে এটার মেকানিজমটা কি? এটার মেকানিজমটা হলো তুমি এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করবে, তাই না? ভ্যাকুয়াম ক্রিয়েট করলে এখান থেকে আসবে, হ্যাঁ, তাই না? স্যার এয়ার প্রেসারটা দিয়ে যতটুকু উঠানো যায় স্যার। হ্যাঁ, তাহলে না মানে এই যতটুকু উঠানো যায় সেটা তুমি আনসারটা বলো, অ্যাবসলিউট আনসার বলো। মানে তুমি এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করবা, তুমি এখানে ভ্যাকুয়াম ক্রিয়েট করবা, করলে এখান থেকে মানে এটা আসবে, মানে লিকুইডটা আসবে। তা তুমি কতটুকু ভ্যাকুয়াম ক্রিয়েট করতে পারবে এখানে? 10.3 মিটার 10.3 মিটার। যদি এটা ওয়াটার হয় স্যার। ওয়াটার হয়, তাই না? তাহলে ওয়াটার হলে এটা কত হবে? 10.3 মিটার। এটা যদি ইয়ে হয়, মার্কারি হয়, 76 সেন্টিমিটার। মিলিমিটার। 76 সেন্টিমিটার, রাইট, 76 সেন্টিমিটার, হ্যাঁ, যদি মার্কারি হয়, তাই না? এই তো, যাক, এই যে এটাই আনসার, হ্যাঁ। তাহলে এর বেশি কিন্তু পারবা না, পারবা? না স্যার। এইটাই হলো ম্যাক্স, আসলে এর চেয়ে কম পারবা, তাই না? এর চেয়ে কম পারবা। দেখ, তুমি লিমিটটা জানলা, সো এর চেয়ে কম পারবা। তাহলে ডিপেন্ডিং অন দি ইয়ে তোমার টাইপ অফ ফ্লুইড, হ্যাঁ, ডিপেন্ডিং অন দি টাইপ অফ ফ্লুইড, এটা এরকম হতে পারে আর কি, যে 10, যদি ওয়াটার হয় তাহলে 10.3 মিটার, আর যদি মার্কারি হয় তাহলে 76। তাহলে এটা এটা বুঝতে পারছো তো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এরপরের যে উম, আচ্ছা, এরপরের যে স্লাইড গুলো, এগুলোর যে কিছুটা তোমাদের দেখা আছে, আমি যে আজকে তোমাদের সেন্ড করে দেবো, তোমরা একটু দেখে দেখে আসলে ভালো হয়, হ্যাঁ, স্লাইড গুলো একটু দেখে এসো। দেখে এসে আমরা তোমরা একটু কবে ক্লাস করতে পারো বলো তো? এই যে গত সপ্তাহের যে ক্লাসটা, হ্যাঁ, আমরা তাড়াতাড়ি শেষ করে দিলে কিন্তু তোমাদের একটা ধারণা আছে যে স্যাররা যত বেশি পড়াবে সিলেবাস বাড়তে থাকবে, হ্যাঁ। এটা কিন্তু ট্রু না। মানে আগে যদি শেষ করে ফেলো তাহলে কিন্তু মানে আর পরে ক্লাস করতে হবে না, হ্যাঁ। এই যে এই প্লেনের ভেলোসিটি মাপার ইয়েটা, হ্যাঁ। আর তোমরা আমাকে একটা টাইম দাও, এই সপ্তাহে আমি আরেকটা ক্লাস নেব, হ্যাঁ, নিয়ে এটা শেষ করে দিব। এটা শেষ করে এটার উপর একটা ক্লাস টেস্ট নেব। বলো বলো, আমাকে একটা টাইম দাও, এই 11টা 12টার দিকে। স্যার 11টা 12টায় আসলে আমাদের ফাঁকা তো নাই স্যার। বৃহস্পতিবার, বৃহস্পতিবার। স্যার পরে জানাই আপনাকে। এই বৃহস্পতিবার, হ্যাঁ ঠিক আছে, পরে জানাও, কিন্তু এই বৃহস্পতিবার হবে না 12টা? স্যার দুপুরের পরে হইলে কি সমস্যা হবে, মানে 2:30টার দিকে? দুপুরের পরে হলে তো মোস্ট ওয়েলকাম। মানে আমি তো তোমাদের জাস্ট বলি, তোমরা দুপুরের পরে অনেকে অনেক সময় যে টিউশন তো বন্ধ না? স্যার আপনাকে পরে জানাই তাহলে স্যার, মানে রাতের দিকে কল দিয়ে জানাই স্যার। হ্যাঁ, কে কে তুমি কে বলতেছো? যে বি সেকশনের সিআর? স্যার এ সেকশনের সিআর। এ সেকশন সিআর, তুমি পরে আমাকে জানাবা এই সপ্তাহে প্লিজ, হ্যাঁ। অনেক তোমরা মানে তোমাদের যদিও অনেক টাইম আছে, মানে আমি যে চ্যাপ্টার গুলো পড়াবো সামনের ক্লাসগুলো পেলে ঠিক মতো হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি আগে শেষ করে ফেললে তোমরাও রিল্যাক্স থাকলে, আমিও রিল্যাক্স থাকলাম, হ্যাঁ। কারণ আমাদের দুটো ক্লাস মিস হয়ে গেছে, তো দুটো ক্লাস মানে করে ফেললে ও বাড়িতে পাই। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, তোমরা যে এই যে জুমে যে লগ ইন করতেছো,
এইটা তো ইয়ে অফিসিয়াল আইডি তে লগ ইন করতেছো না? আমি কিন্তু এই যে জুমের রিপোর্ট নিব তোমাদের অ্যাটেন্ডেন্স হিসাবে। কেউ কিন্তু ওই যে ক্যাজুয়াল জিমেইল টিমেল দিয়ে লগ ইন করো না। স্যার আমাদের আইডিটা তো আগেই খোলা, তো আগেরটাতেই আছে। অফিসিয়াল রোল না। নাম্বারটা তো দিয়ে, মানে রোল নাম্বারের যেই ইয়াটা দিছে ওইটা দিয়ে তো জুম আইডি খোলাই হয়নি। তো একটু খুলে সেভাবে ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমি এক্সকিউজ করলাম। হ্যাঁ, এরপরে ক্লাস থেকে কিন্তু ওই অফিসিয়াল আইডি দিয়ে ঢুকবা, ওইভাবে আমি রিপোর্ট। ঠিক আছে, আজকে আমি বাদ দিলাম। প্লিজ এই যে সবাইকে বলতেছি, দেখি কয়জন আছে। ও অনেকে তো চলে গেছে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এখনো অনেক আছে। সবার রোল নাম্বারটা স্যার দেয়া আছে স্যার। তোমাদের সবারই তো রোল নাম্বার দিয়ে আইডি করা আছে। জি স্যার, এটা থাকলে তো মনে হয় হয়ে যাবে। না, তোমাদের তো সবাইকেই ওই তোমরা যে যে আইডি দিয়ে লগ ইন করো, আমি তো জুমের যদি যে তোমার অ্যাটেন্ডেন্স রিপোর্টটা নেই, তো সেই আইডি গুলোই তো আসবে। কারণ কেউ জিমেইল দিয়ে করছো, জিমেইল দিয়ে তো চেনা সম্ভব না কে ঢুকলো। ইয়াহু দিয়ে করছো তো চেনা সম্ভব। এই জন্য অফিসিয়াল আইডি যেটা, ওই যে তোমাদের রোল নাম্বার দিয়ে যেটা ই করা, সেই আইডি দিয়ে জুমে ঢুকবা। কাজে তোমাদের আমি আর অ্যাটেন্ডেন্স কল টল করবো না। ক্লাসের পরে আমি ওই রিপোর্ট জেনারেট করব, আমি পেয়ে যাব, যে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা পেয়ে যাব। বুঝছো? তাহলে নেক্সট ক্লাস থেকে প্লিজ সবাই ওই জুম আইডি খুলে নাও, ইয়েতে তোমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে জুম আইডিটা খুলে নাও। নেক্সট ক্লাস থেকে অফিসিয়াল আইডি দিয়ে লগ ইন করবা। আমার জুম আইডি পাসওয়ার্ড সেম থাকবে, তোমাদেরও যাতে জুম আইডি আর পাসওয়ার্ডটা অফিসিয়াল হয়, মানে জুম আইডিটা অফিসিয়াল হয়, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাবো। আর তোমরা প্লিজ আমাকে এই উইকেই একটা টাইম দাও। 12টা থেকে 1টা হতে, 12টা থেকে 1টা 1:30টা হতে পারে, অথবা 2:30টার পরে হতে পারে, বিকেলে হতে পারে, ইভেন সন্ধ্যার পরেও হতে পারে। ঠিক আছে, বাট আই নিড এ 1 or 1.5 hours ক্লাস। হ্যাঁ, টাইম প্লিজ। তোমরা একটু মানে 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস, যে কোনো টাইম, 12টার পর থেকে, মানে 12টার আগে না, 12টার পর থেকে যে কোনো টাইম আমাকে একটু জানো এই সপ্তাহে। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।